हेलो बंधुरा वेलकम बैक टू माई निउ ब्लग। केमन आछो तोमरा सबाई? आशा करी सकले खूब भालो आछो, सुस्थ आछो। आमराओ बेश भालो आछि। এটা হচ্ছে আগের দিনের ব্লগটা যেখানে এন্ড করেছিলাম সেখান থেকে আবার ব্লগটা কিন্তু স্টার্ট হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে আগের দিনের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, শ্যুট করতে করতে আমার আর খেয়ালই ছিল না যে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্যই দুটো পার্টে আর কি ব্লগটাকে ভাগ করে দিয়েছি, যাতে করে তোমাদের দেখতেও সুবিধা হয় আর আমার ভিডিওটাকে বেশি কাটছাটও না করতে হয়। আসলে কি বলতো, কষ্ট করে ভিডিও বানাই তো সেই ভিডিওগুলো যদি কাটছাট করে বাদ দিয়ে দিতে হয়, খুব প্রবলেম না হলে আমি কাটছাট করি না। তো কাটছাট করে বাদ দিয়ে দিতে হলে না ভালো লাগে না। তো সেই জন্যই আর কি দুটো পার্টে ভাগ করে দিলাম, যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় আর আমার এডিটিংয়েরও সুবিধা হয়। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু সিঙ্কটা পরিষ্কার করছি। তোমাদেরকে আগের দিনের ব্লগে রান্নাঘরটা পরিষ্কার করা অবধি দেখিয়েছিলাম, তো তারপরে না সিঙ্কটা পরিষ্কার করছিলাম, মানে সিঙ্ক এরিয়াটা। সিঙ্ক তো প্রতিদিনই মাজা ঘষা হয়, কিন্তু এই যে সিঙ্কের এরিয়াটা, তো সেই এরিয়াটাকে আর কি একটু ভালো করে পরিষ্কার করছি। আসলে কি বলতো, সকালবেলা তো এই জানলাটা খোলা থাকে, বাসন টাসন যখন মাজা হয় ছিটে টিটে অত যায় না, কিন্তু রাত্রিবেলা তো জানলাটা বন্ধ থাকে। তো মানে আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে পরে এই দুপুর নাগাদ, মানে খেয়ে দিয়ে শুতে যাওয়ার আগে আমি কিন্তু সব জানলা দরজা বন্ধ করে দিই। এমনিতেই শীতকাল, তার উপরে মানে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়াটাই বেটার বলে আমার মনে হয়। তো সেই কারণে বন্ধ করে দিয়ে তারপরে তো মশার জ্বালাতন রয়েছেই, তো জানলা খুলে রাখার একদমই উপায় নেই। তো রাত্রিবেলা আর খুলি না, মানে সন্ধ্যের পর আর খুলি না, প্রচণ্ড মশা হয় সেই কারণে। তো রাত্রিবেলা তো জানলাটা বন্ধ অবস্থাতেই বাসন মাজা হয়, তার ফলে কি বলো তো, বাসনের ছিটে গিয়ে না কেমন সাদা সাদা ছোপ ছোপ হয়ে যায়, তো দেখতে খুব বাজে লাগে বাইরে থেকে। তো জানলার ওই পারে মানে হাত ঢুকিয়ে মোছাটা একটু সত্যিই ডিফিকাল্ট। আর সামনে যদি একটা স্ল্যাব থাকে বা কোনো কিছু থাকে, তো সেটাকে টপকে গিয়ে মোছাটা একটু সমস্যারই। তো যাই হোক, অনেক কষ্টে মুছে নিলাম, সাথে করে গ্রিলটাকে একটু ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর দেখো, যেটা এখন লাগাচ্ছি ওটা হচ্ছে একটা ফ্লোটিং শেলফ। এটা আর কি DIY করেছি আমি। কি বলো তো, ওই বাসন মাজার সাবান, তারপরে স্কচ ব্রাইটের একটা ট্রে মতো থাকে আমার, যেটার মধ্যে আমি স্কচ ব্রাইটগুলো বাসন মাজার পর ধুয়ে আর কি ওখানে শুকোতে দিই। সেই সব জিনিসগুলো, আরও নিকন্যাক জিনিসপত্র রান্নাঘরে তো থাকে, তো সেগুলো না এই সিঙ্কের আশপাশ দিয়ে রাখা থাকতো, তো দেখতে খুব বাজে লাগতো। আমি তো ভিডিও শ্যুট করি, তো ওরকম মানে ওপেন থাকলে না দেখতে খুব বাজে লাগে। সিঙ্কের কিছু শ্যুট করছি, ওটা দেখতে খুব বাজে লাগে। তাই জন্য একটু হাইট দেওয়ার জন্য আর কি একটু উঁচুতে তুলে দিয়েছি, একটা ফ্লোটিং শেল্ফ মতো করে দিয়েছি, দড়ি দিয়ে একটা টাইলসের টুকরোকে আর কি শেল্ফের মতো করে ইউজ করছি। তো ওটাকেও একটু ধুয়ে মুছে পরিষ্কার করে সিঙ্কটাকেও ভালো করে একটু মেজে ঘষে ধুয়ে নিলাম। কিচেন তো ক্লিন হয়ে গেছিলো। তারপর তোমাদের সাথে এখন শেয়ার করছি, দেখো ফ্রিজ অর্গানাইজার কিনেছি, তোমাদের তো আগের দিনের ব্লগেই বলছিলাম। আর আমি যখন আমার পুরনো ফ্রিজটা অর্গানাইজ করতাম, তখন তোমাদের বলতামই যে আমি নতুন ফ্রিজ কিনলে তবেই ফ্রিজ অর্গানাইজার কিনবো, তার আগে না। তো নতুন ফ্রিজও অর্ডার দিয়ে এসেছি, তারপরেই ফ্রিজ অর্গানাইজারও আর কি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো এসে গেছে অনেক দিনই, তো ভাবলাম ফ্রিজটা আসুক, তারপরে তোমাদের সাথে এক এক করে সব শেয়ার করব। তো এখানে দেখো, প্রথমে যেটা দেখালাম ওটা না একটা মানে ওটাও ফ্রিজ অর্গানাইজারই, ওটা মানে একটু কাজের সুবিধার জন্যই নিয়েছি। ওটার মধ্যে রসুন ছাড়িয়ে, আদা ছাড়িয়ে, তারপরে লঙ্কা ছাড়িয়ে, সব ছাড়িয়ে রেখে দিলে পরে মানে প্রতিদিনের রান্নার যা যা লাগবে সেগুলো যদি একটু ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে রাখা যায় না, রান্না করতে প্রচণ্ড ইজি হয়ে যাবে সব কিছুই। তো সেই জন্য এই জিনিসটা কিনেছি, ওটাকে মানে অর্গানাইজ করব। আর এই যে এই বাস্কেটগুলো, এগুলো কি বলবো, প্লাস্টিকের বাস্কেটই। তো এগুলোর সেট অফ 10 কিনেছি। দেখো আমি তোমাদেরকে গুনে গুনে দেখাচ্ছি। তো সেট অফ 10 কিনেছি। এটাও তো খুবই ভালো, মানে আমি রিভিউও দেখলাম খুবই ভালো, আর অনেককেই দেখেছি এই জিনিসটা ইউজ করতে, আর সত্যিই ভীষণ ভালো।
আর সবথেকে বড় ব্যাপার কি বলো তো, এর মানে বাস্কেটগুলোর নিচে না একটা মানে ড্রাই শিট টাইপের দেওয়া থাকে, একটা প্লাস্টিকের একটা শিট টাইপের দেওয়া থাকে, যার ফলে না সবজি মানে যেটা হয় একটা বদ্ধ জায়গায় থাকলে পরে ঘেমে গিয়ে একটা মানে পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কিন্তু এটা একদমই সেটা হচ্ছে না। খুবই মানে ভালো এবং খুবই হেল্পফুল। আর প্রত্যেকটা জিনিসপত্র আমি আলাদা আলাদা সেকশন ওয়াইজ ভাগ করে করে রাখতে পারছি। তো আগে তো আমি প্লাস্টিকে করে করে রাখতাম, তোমাদেরকে শেয়ারও করেছিলাম। তো এই যে এখন দেখো যা যা হাজব্যান্ড আর কি বাজার করে এনেছে তোমাদের তো দেখিয়েছি, তো সেইগুলোকে দেখো এক একটা বাস্কেটে আলাদা আলাদা করে সব গুছিয়ে গুছিয়ে রাখছি। এতে মানে যখন রান্না করব মানে তাতে করে কী হবে বলো তো, যখন যেদিন যেটা রান্না করব সেটা বার করে কেটে কুটে রান্না করে নিতে পারলেই ভালো হয়, মানে সুবিধা হবে আর কি। আর হাতে সময় কম ছিল, তাই নয়তো যদি এগুলোকে সুন্দর করে একটু হাতে সময় নিয়ে বসে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে কেটে কেটে গুছিয়ে রেখে দিলে না, তাহলে তার কোনো ব্যাপারই না। যারা ঘর বাই দুদিক সামলায় তাদের ক্ষেত্রে তো সব কিছু ম্যানেজ করাটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে এইসব জিনিসগুলো ভীষণই হেল্পফুল, সাথে করে আমাদের মতন গৃহিণীদের জন্য তো অবশ্যই। তো এখানে দেখো আমার কিন্তু সব পাটে পাটে ভাগ করে রাখা হয়ে গেছে। শুধু বেগুনগুলো তো আর এই বাস্কেটে ধরবে না, তো বেগুনগুলোকে প্লাস্টিকে রেখেছি, আর অল্প কয়েকটা পটলও আর কি বাস্কেটে আমি ধরাতে পারিনি, তো সেইগুলোকেও প্লাস্টিকের মধ্যে রেখেছি, পরের দিনই রান্না করে খেয়ে ফেলবো, হয়ে যাবে। আর আমি কি বলতো একসাথে 10টা বাস্কেটই বার করিনি, কারণ মানে কি বলতো বের করলেই তো হলো না, জিনিসপত্র সুন্দর করে অর্গানাইজ করে রেখে দেওয়ারও তো ব্যাপার থাকে। তো সেই কারণেই আর কি আপাতত এখন 4টে বার করেছি, এই 4টে দিয়েই এখন কাজ চলে যাবে। আবার যখন বেশি কোয়ান্টিটিতে সবজি আসবে তখন যদি প্রয়োজন পড়ে তখন আবার বার করে ইউজ করব। বার করে ফালতু নষ্ট করে লাভ নেই, আমার মতে এটাই বলে। যখন যেরকম রিকোয়ারমেন্ট হবে সেইভাবেই আর কি জিনিস বার করে ইউজ করাটাই বেটার বলে আমার মনে হয়। তো যাই হোক, দেখো আমার কিন্তু বাস্কেটগুলো সব গোছানো হয়ে গেছে, এখন ফ্রিজে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর আমার ফ্রিজটা হচ্ছে ওয়ালপুলের ট্রিপল ডোরের ফ্রিজ। তো নিচে যে ভেজিটেবল বাস্কেটটা ওটা কিন্তু পুরোপুরিভাবে আলাদা, তো সেই বাস্কেটের মধ্যেই সব কিছু গুছিয়ে রাখলাম, মানে সমস্ত সবজিগুলো। আর কতটা ডেপথ তোমরা দেখে বুঝতেই পেরেছো, মানে 4টে কন্টেনার পরপর রেখেও আমি একটা বড় সাইজের লাউ রেখেছি, তারপরে পেঁপে রেখেছি, ফুলকপিগুলো রেখেছি, আবার বেগুন আর পটলের যে প্লাস্টিকটা ছিল তো সেটাও রেখেও কিন্তু অনেকটাই স্পেস ছিল। তো যাই হোক, দেখো এই হচ্ছে আমার ফ্রিজের ফাইনাল লুক। ফ্রিজটাকে একটুখানি কলিন দিয়ে ভালো করে একটু মুছে দিলাম, নতুন জিনিস তো একটু তোলাই ব্যবহার করতে বেশ ভালো লাগে। চলো তোমাদের সাথে শেয়ার করি ফ্রিজের ভিতরটা কীভাবে সাজিয়েছি। এখন কিছুই সাজাইনি, জাস্ট জিনিসপত্র রাখতে হয়, জাস্ট ওইটুকুই রেখে দেওয়া। আর ওপরের তাকে তো দেখতেই পেলে ফ্রিজে মাছ রয়েছে, মানে ডিপ ফ্রিজে মাছ রয়েছে। আর এখানে রেগুলারে যা জিনিসপত্র আমার পুরনো ফ্রিজে ছিল সেগুলোকেই ট্রান্সফার করে এই নতুন ফ্রিজে রাখা হয়েছে। আর এই ফ্রিজটার একটা মানে বেস্ট পার্ট কি বলতো, 3টে আলাদা আলাদা সেকশন হতে না কোনোটার সাথে কোনোটা মানে মিশ খাবে না। আর মাঝের তাকটার মধ্যে আবার 2টো ড্রয়ার রয়েছে, যার ফলে কি আমি বেশ কিছু জিনিস ওগুলোতেও সেপারেট করে রাখতে পারি। আর নিচে যে ভেজিটেবল বাস্কেট ওটা তো আলাদা, তোমাদেরকে বললামই। গার্গী দিদিভাই তুমি জিজ্ঞাসা করেছিলে যে ফ্রিজটা কিসে, তো এটা তো ওয়ালপুলে, তোমাকে আমি কমেন্টেও বলেছি আর দেখিয়েও দিলাম, আর এখন ভয়েসেও বলে দিলাম। ওয়ালপুলের এটা হচ্ছে 330 লিটারের ট্রিপল ডোরের যে ফ্রিজটা। তো এই ফ্রিজটা জানো তো আউট অফ স্টক, মানে বলতে পারো কোম্পানিকে অর্ডার দিয়ে আর কি ফ্রিজটা করানো হয়েছে। মানে আমরা পুজোর আগে অর্ডার দিয়েছি, সেটা ডেলিভারি পেয়েছি কালী পুজোর আগে। মানে বুঝতে পারছো, তার মাঝখানে দুবার মানে একবার এসেছিলো ভাঙা বেরিয়েছে, তো সেটা আবার রিটার্ন গেছে, তারপর কালারের একটু প্রবলেম ছিল সেটা রিটার্ন গেছে, তারপরে গিয়ে ফাইনালি এটা আমরা হ্যান্ড ওভার পেয়েছি। মানে 330 লিটারটা এখন আর কোম্পানি হয়তো বানায় না, বা যাই হোক কিছু একটা রিজন আছে, তো আমরা কোম্পানিতে অর্ডার দিয়ে হাতে সময় নিয়ে আমরা জিনিসটা আর কি মানে বলতে পারো বানানো করিয়েছি আর কি। তো যাই হোক, আর আমার এক বান্ধবী চন্দ্রিমা, তুই জিজ্ঞাসা করেছিলি যে এটা অফলাইন থেকে কিনেছি না অনলাইন থেকে, তো এটা অফলাইন থেকেই কিনেছি। এটা হচ্ছে গ্রেট ইস্টার্ন কাঁচরাপাড়া যে হোলসেল দোকানটা রয়েছে, তো ওখান থেকেই আর কি এটা আর কি কেনা হয়েছে। আর এটা দাম নিয়েছে সব কিছু
মিলিয়ে ডেলিভারি চার্জ, মানে ডেলিভারি চার্জ বলতে ওরা ডেলিভারিটা তো ফ্রি দেয়, বাট মানে এই ওপরে যে তুলতে হয়েছে এত ভারী জিনিসটা, তার জন্য তো একটা চার্জ নিয়েছে। তো সব কিছু মিলিয়ে 33,500 টাকা মতন খরচা হয়েছে। তো সব কিছু আমি বলে দিয়েছি, মানে যা যা কোয়ারি ছিল। তো কেমন হয়েছে ফ্রিজটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বহুদিনের একটা শখ ছিল, অবশেষে সেই শখটা পূর্ণ হয়েছে। আর তোমাদেরকে আমি তো বলতামই যে একটু সময় নিয়ে আমি জিনিসটা কিনতে চাইছি, যাতে করে এই জিনিসটাকে দীর্ঘদিন ইউজ করতে পারি। আর একটা জিনিস আমি খুব ভালো মতন মানে এখন বুঝি, বয়স বাড়ার সাথে সাথে এটা বুঝতে পারি যে সময়কে সময় দিলে এবং ধৈর্য ধরে অপেক্ষা করলে একদিনকে সব শখ পূর্ণ হয়। শুধু নিজেকে ধৈর্যশীল করে তোলাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে বাজে 6টা মতন। তো হাজব্যান্ড বেরিয়েছে একটুখানি আড্ডা দিতে, তো তার আগে চাটা করে রেখে গেছে, আমাকে আর ডাকেনি। আমি একটু দুপুরবেলা ভাত ঘুম দিয়েছিলাম আর কি। তো তোমাদের সাথে আর কি স্নান খাওয়া দাওয়া করে উঠে আর কিছুই কথাবার্তা বলা হয়নি। তো এখন একটু পুটুকে আদর করছি, তো এত কিউটভাবে শুয়ে থাকে না, মানে ওকে দেখলেই মনে হয় ধরে ধরে চটকাই আদর করি। তো আমার পাশে করে শুয়েছিল, তো ওকে একটু আদর টাদর করে এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে সন্ধেবেলা যা যা কাজকর্ম থাকে, মানে কাজকর্ম বলতে সংসারে কাজকর্ম না, সন্ধেবেলার টাইমটা শুধুমাত্র আমার নিজের, একান্তই আমার। তো রবিবার ভেবেছিলাম একটুখানি বাজারে যাব, কিন্তু তারপরে আর ইচ্ছা করলো না। এই একটা শীতকাল আসলো, গরমকালে ভালো লাগে না গরমের জন্য, শীতকালে ভালো লাগে না শীতের জন্য। ওই আর কি সোয়েটার পরতে হবে, নিজেকে পুরোপুরিভাবে ফুল প্রোটেক্ট করতে হবে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার ধাঁচ আছে। কিছুদিন আগেই মানে শীত পড়তে পারলো না, তার আগেই অলরেডি একটু জ্বর ঠর বাঁধিয়ে বসেছিলাম। তো সেই জন্যই আর কি এখনও তো শীত সেরকম পড়েইনি, এখনও কিন্তু আমাদের ঘরে মাঝে মধ্যে এসিও চলছে আর ফ্যান তো চলছেই, ফ্যান এখনও বন্ধ হয়নি। তো মাঝে মধ্যে গরম লাগলে এসিটাও চলে, তো সেই কারণেই আর কি তো ফুল প্রোটেকশন নিয়েই বেরোতে হয়। তো ওই জন্য শীতকালেও আমার খুব একটা বেরোতে ইচ্ছা করে না। আসলে কী বলতো, আমি একটু ঘরকুনো টাইপের, আরও যেন মনে হয় এই সংসার করে করে আরও বেশি একটু ঘরকুনো হয়ে গেছি। হয়তো এটা তোমাদের কাছে হাস্যকর লাগতে পারে কথাটা, বাট এটা ঠিকই, আমি প্রচণ্ড ঘরকুনো হয়ে গেছি। এটার জন্য আমার হাজব্যান্ডও খুব বকাবকি করে আমাকে, যে কেন একটু বেরো না, একটু তো বেরোতে পারো, বাইরের হাওয়াটাও একটু দরকার। কিন্তু আমার সত্যি বলছি, আমার ঘর ছেড়ে, আমার সংসার ছেড়ে কোথাও বেরোতে ইচ্ছা করে না। মনে হয় আমার ঘরটাই জগৎ, আমার ঘরের মধ্যেই সব কিছু আছে, এই ঘরটার মধ্যেই আমি সব শান্তি খুঁজে পাই। তো যাই হোক, আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু চুলটুলগুলো বেঁধে নিলাম, সন্ধ্যেবেলাতে একবারে বেঁধে নিলাম, রাতের ভরসা করলাম না, কারণ খাওয়া দাওয়া করে উঠে না প্রচণ্ড লেথার্জি লাগে, সেই জন্যই আর কি। আর সেই কালী পুজোর সময় সোনার কানের দুলটা খুলেছিলাম, আজ পরবো কাল করবো করে করে এইবার ওইবার সেইবার অমাবস্যা পূর্ণিমা এইসব দেখতে গিয়ে আমাদের গৃহিণীদের তো অনেক রকম ব্যাপার থাকে, মানে বিশেষ করে বাড়ির বউদের। অমাবস্যা পূর্ণিমাতে এই করা যাবে না, সেই করা যাবে না, এইবার ওইবার সেইবার এই করে করে আর কি হয়ে ওঠেনি কানেরটা পরা। তো আজকে যেহেতু রবিবার আছে, তো ভাবলাম যে না, কানেরটা পরে নিই, পুরো খালি কানে না খুব বাজে লাগে। আর আমি কোনো দিনই না কানের ছাড়া থাকতেও পারি না। আর আমার কানের বলতে ওই যে বেলকুড়ি কানের, যেটা আমাকে সবসময় পরতে দেখো, তো সেটাই। তাও তো গলায় একটা চেন সবসময় পরতাম, কিন্তু চেনটা বহুদিন হয়ে গেছে আর কি, চেনটার আর কি হুকটা ছিঁড়ে গেছে, তো সেটা এখন অবধি লাগানোর সময় মানে পাওয়া যাচ্ছে না দেখে হয়ে উঠছে না, তো ওটাও করতে হবে। খালি গলাটা ভালো লাগে না একদম। তো যাই হোক, কানেরটা পরে নিয়ে একটু নিজেকে একটু প্যাম্পার করলাম, করে বিছানাগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিলাম। পুটু যেহেতু শুয়ে রয়েছে, ওই জন্য এক সাইড দিয়ে বালিশগুলো রাখলাম। তো আমার বিছানা গোছাতেই বাবু উঠে গেছে। তো যাই হোক, তারপরে একটুখানি চা তো খেতেই হবে। হাজব্যান্ড চা করে রেখেছে ফ্লাক্সে, তো একদম ট্যালট্যালে লিকার করেছে। ওটা জানতো না যদিও, বা আমি যে দুধ চা খাবো। তো আজকে দুধ চাটা কী দিয়ে করলাম দেখতে পেলে, ওটা হচ্ছে কনডেন্স মিল্ক। তো আমি দীঘাতে একবার ঘুরতে গিয়ে না কনডেন্স মিল্কে দুধ চা খেয়েছিলাম, তো এত ভালো লেগেছিল। তারপর থেকে না মাঝে মধ্যেই আর কি হাজব্যান্ডকে বলি যে কনডেন্স মিল্ক নিয়ে আসবে, কনডেন্স মিল্ক দিয়ে দুধ চা খাবো। তো আমার হাজব্যান্ডও আর কি মানে প্রথমে শুনে অবাক হয়েছিল যে কনডেন্স মিল্ক দিয়ে দুধ চা খাওয়া যায়। আমরা হ্যাঁ যায়, তো একবার ট্রাই করে দেখো। তো এর আগে একবার মানে খাইয়েছিলাম করে, তো খুব ভালো লেগেছে, তো আবার নিয়ে এসেছে কনডেন্স মিল্ক। এখন শীত পড়ে যাচ্ছে, এখন আমাদের বাড়িতে দুধ চাটা খুবই হবে, আর বিশেষ করে হবে কফিটা, তো সেই জন্যই নিয়ে এসেছে। তো ওটা দিয়ে ভাবলাম একটুখানি দুধ চা বানিয়ে খাই। এটাই কি বলো তো, লিকারটা একটু কড়া করে করতে হবে, তারপরে
পরে কনডেন্স মিল্ক দিয়ে করলেই খুব ভালো লাগে আর কি খেতে, একদম অন্যরকম আর খুব ইজি প্রসেসে হয়েও যায়। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, দুধ চা করলে পরে যে চায়ের সসপেন বা চায়ের বাটি যেটাই বলো না কেন ওটা প্রচণ্ড নোংরা হয় আর কি, মাজতে সময় লাগে বেশি, কিন্তু এইভাবে করলে পরে একদমই মানে ওই চায়ের বাসন মাজতে বেশি সময় নষ্ট করতে হবে না, কারণ লিকারটা করে তুমি জাস্ট মিক্স করে দেবে তাহলেই হয়ে যাবে। তো খুব ভালো লাগে খেতে এইভাবে। তো আমি বিস্কিট দিয়ে চা খেলাম, খেয়ে আমার পটকা বাবার সাথে বেশ কিছুক্ষণ সময় খেলাধুলা করে এখন দেখো রাত্রে ডিনার বানাতে চলে এসেছি। ডিনার বানানো বলতে আমার রাতে রুটি করা, ডিনারটা একবারেই বানিয়ে রাখি, তো রাতে জাস্ট রুটিটা করে নিচ্ছি। তো অনেক দিন পর ভিডিওতে আর কি ফুলকো ফুলকো রুটি হয়েছে। তোমাদেরকে আমি সবসময় অভিযোগ করি যে আমি ভিডিও যখন বানাই তখন রুটিগুলো কেন ফোলে না কে জানে, তো আজকে রুটিটা ফুলেছে দেখে বেশ ভালো লাগলো। রাতের ডিনার কমপ্লিট, এখন নিয়ে বসেছি জিলাপি। হাজব্যান্ড সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো, তো সন্ধ্যেবেলা তো দুধ চা খেয়েছি, ওই জন্য আর খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। তো এখন মানে ডিনার করে ওঠে না একটুখানি মনে হয় একটু মিষ্টি মিষ্টি কিছু হলে ভালো হয়, তো রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা ডিনার করে উঠে খাবো সেই জন্য। তো 2 পিসই নিলাম, রাত্রি করে তো বেশি খাবো না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর দেখো দেখো লোকটার অবস্থা দেখো, এটা তোর কি খাওয়ার জিনিস? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, মানে পরপর শ্যুট করে গেছি। তো রাত্রিবেলা বসে বসে ভিডিও ক্লিপগুলো দেখছিলাম, তো প্রত্যেকটা ভিডিও ক্লিপই অনেক বড় বড়। হয়তো এই ভিডিওটাকে 2টো পার্টে ভাগ করে আর কি তোমাদের সাথে শেয়ার করতে হবে। শ্যুট যখন করে ফেলেছি তো শেয়ার তো করতেই হবে, আর অনেকটা বড় ভিডিও হয়ে গেলে পরে না মানে ভিউয়ার্স আর কি বোর হয়ে যাবে। তো সেই জন্য বেশি বড় ভিডিও তো দেওয়া যায় না, ম্যাক্সিমাম 15 থেকে 17 মিনিট, এর বেশি দেওয়া যায় না। খুব রেয়ারই আছে আমার 18, 19, 20 মিনিটের ভিডিও। তো দেখি 2টো পার্টে ভাগ করে দেবো ভিডিওটাকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আবারও বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।